ওয়েলকাম টু বিজ্ঞান গ্যালারি। এই ভিডিওতে ত্রিপুরা এসসিআরটি থেকে 2023-24 একাডেমিক ইয়ারে ক্লাস 10-এর জন্য যে কোয়েশ্চন ব্যাংক দেওয়া হয়েছে সেই কোয়েশ্চন ব্যাংকের যে ম্যাথমেটিক্স সেট 1 কোয়েশ্চন পেপার আছে সেই সেট 1 কোয়েশ্চন পেপারটির 2 নম্বর কোয়েশ্চনে অতি সংক্ষিপ্ত যে প্রশ্নগুলি আছে অর্থাৎ ভেরি শর্ট আনসার যে কোয়েশ্চনগুলি আছে সেই কোয়েশ্চনগুলির মধ্যে কোয়েশ্চন নাম্বার 1 থেকে 15 অবধি সবগুলি প্রশ্ন আমি সহজ এবং সরল উপায়ে এই ভিডিওতে করে দেখিয়েছি। আর এই ভিডিওটার আমি নাম দিয়েছি ভিডিও 5। এর আগে আমি এই ম্যাথমেটিক্সের উপর ভিডিও 1, ভিডিও 2, ভিডিও 3 এবং ভিডিও 4 দিয়েছি। ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজির উপরও সবগুলি কোয়েশ্চনের সমাধান দিয়েছি। যারা ওই ভিডিওগুলি দেখোনি তারা এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে ওই ভিডিওগুলি দেখে নিতে পারবে। তাহলে এই ভিডিওটাও মনে রাখবে বেসিক এবং স্ট্যান্ডার্ড উভয় স্ট্রিমের জন্য। এবার আমি চলে যাই মূল প্রসঙ্গে। তোমরা আমার সাথে থাকো এবং আমার সাথে সাথে তোমরাও খাতায় কোয়েশ্চন নাম্বার 140 মৌলিক উৎপাদকের গুণফল রূপে প্রকাশ করো। আবার বলছি, কোয়েশ্চন নাম্বার 1 কি বলছে? 140 মৌলিক উৎপাদকের গুণফলে প্রকাশ করো। তাহলে আমরা কি করব? প্রথমে 140 লিখব, লিখে এটাকে আমরা কি করব? ফ্যাক্টরাইজ করে দিই। এটাকে 2 দিয়ে যদি আমরা ভাগ দিই কত হবে? 7 দুগুণে 14 আর 0 বসে গেল। আবার যদি 2 দিয়ে ভাগ দিই 3 দুগুণে 6 রয়ে গেল 1 হলো 10, তাহলে 5 দুগুণে 10। এবার যদি আবার এটাকে 3 দিয়ে 35 তো 5 সাথে 35 হয়ে গেল। তাহলে কি হলো? এটাকে যদি আমরা মৌলিক উৎপাদকের গুণফলে প্রকাশ করি তাহলে হয়ে গেল 140 ইকুয়াল টু 2 ইন্টু 2 ইন্টু 5 ইন্টু 7। বাস, এটা হয়ে গেল আনসার। এরপরে আমরা চলে যাচ্ছি তার পরের যে কোয়েশ্চেন আছে, কোয়েশ্চেন নাম্বার 2। কোয়েশ্চেন নাম্বার 2 এ কি বলছে দেখো। কোয়েশ্চেন নাম্বার 2 এ বলেছে যে মৌলিক উৎপাদীকরণ পদ্ধতিতে লসাগু নির্ণয় করে। সেম ব্যাপারটা কি বলছে? মৌলিক উৎপাদীকরণ পদ্ধতিতে লসাগু নির্ণয় করা, কোয়েশ্চেন নাম্বার 2। তাহলে আমরা যদি কোয়েশ্চেন নাম্বার 2 করি তাহলে কি পাবো দেখো। প্রথমে কি আছে? 2 নম্বরে আছে কোয়েশ্চেন নাম্বার 2 আছে প্রথমে 12। 12 এ লেখা যায় কি? 12 এ লেখা যায় 2 ইন্টু 2 ইন্টু 3, 2 দুগুণে 4, 3 4 12, আর আছে 15। 15 কি লেখা যায়? লেখা যায় কি? 3 ইন্টু 5 এ লেখা যায়। তাহলে সুতরাং নির্ণয় লসাগু কি হবে? প্রথমে কমনটা লিখে নাও। কমনটা লিখে নিলে 3। এরপর আনকমনগুলি সব লিখে নিতে হবে। 2 ইন্টু 2, আর একটা আনকমন আছে কি? ইন্টু 5। তাহলে কত দাঁড়ালো এখানে? দাঁড়ালো দেখো 3 দুগুণে 6, 6 দুগুণে 12, 5 12 60। তাহলে আনসার হয়ে গেল, এটা 2 নম্বরের কোয়েশ্চেনের আনসার হয়ে গেল 60। এরপরে আমরা চলে যাচ্ছি কোয়েশ্চেন নাম্বার 3। দেখো কোয়েশ্চেন নাম্বার 3 কি বলছে দেখো। কোয়েশ্চেন নাম্বার 3 এ বলছে যে মৌলিক উৎপাদীকরণ পদ্ধতিতে 18 এবং 24-এর গসাগু। আগে বলছিল লসাগু, এইবার বলছে কি? এইবার বলছে গসাগু। তাহলে 3 নম্বর কোয়েশ্চেনটা যদি করি তাহলে কি হবে এটা? দেখো এখানে কি ছিল? 18। 18 যদি আমরা উৎপাদকে ভেঙে নিই তাহলে কি হবে? 9 দুগুণে 18, এটা কি হবে? 3 ইন্টু 3 18 হয়ে যায়। এর কি? 24। কত? 12 দুগুণে 24, আবার 2 দিয়ে যদি ভাগ করি 6 দুগুণে 12, আবার যদি 2 দিয়ে দিই 3 দুগুণে 6। তাহলে এটা কি দাঁড়ালো? দাঁড়ালো 18 ইকুয়াল টু 2 ইন্টু 2 ইন্টু 3। এই হচ্ছে মানে 18 যদি আমরা উৎপাদকে ভেঙে নেই বা 18 যদি আমরা উৎপাদকের গুণফল আকারে প্রকাশ করি আমরা পেলাম এটা। এরপরে কি?
24টা যদি উৎপাদকের গুণফল রূপে প্রকাশ করি 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু আমরা 3 পেয়ে যাচ্ছি। তাহলে এইবার আমরা কি করব, তারা বলছে গসাগু বের করার জন্য। সুতরাং নির্ণয় গসাগু, গসাগু হয়ে গেল। গসাগুর ক্ষেত্রে কি লিখবে, শুধু কমনটা লিখবে। আবার বলছি গসাগুর ক্ষেত্রে কি আছে, দুইটা টু, গসাগুর ক্ষেত্রে কি লিখবে, শুধু কমনটা লিখবে। তাহলে না, আগে এটা 3 হবে, 2 ইন্টু 3 ইন্টু 3 হলে 3 3 9 হয়, 9 দুগুণে 18 হয়। তাহলে এখানের মধ্যে কমন কি আছে দেখো, একটা 2 কমন আছে, একটা 2 কমন আছে, একটা 2 নিয়ে নিলাম, একটা 3 কমন আছে, একটা 3 কমন আছে। তাহলে কি হলো, 3 দুগুণে 6 হয়ে গেল আনসার। আবারও বলছি গসাগুর ক্ষেত্রে শুধু কমনটা লিখবে, আর লসাগুর ক্ষেত্রে কমনটাও তো লিখবেই, এরপরে যা থেকে যাবে অর্থাৎ আনকমন যা থেকে যাবে সেটাও লিখে নেবে, লিখলে হয়ে যাবে। এরপরের কোয়েশ্চেন নাম্বার 3 গেল। কোয়েশ্চেন নাম্বার 3 পর আমরা কি পেলাম, আমরা দেখো পেলাম কোয়েশ্চেন নাম্বার 4। এবার কোয়েশ্চেন নাম্বার 4 এ কি বলছে, কোয়েশ্চেন নাম্বার 4 এ বলেছে যে একটা রাশিমালা দিয়েছে, দেখো একটা রাশিমালা দিয়েছে x স্কয়ার মাইনাস 7x প্লাস 12 দ্বিঘাত রাশিমালার শূন্যদ্বয় নির্ণয় করো। মানে এই যে রাশিমালা আছে তার বীজগুলি কি হবে সেটা বের করতে হবে। তাহলে আমরা কি লিখব, 4 নম্বর কোয়েশ্চনটা হচ্ছে x স্কয়ার মাইনাস 7x প্লাস 12, এটার বীজ বার করার জন্য এটাকে ইকুয়াল টু 0 দিতে হবে। এবার এটাকে যদি আমরা উৎপাদকে ভাঙ্গি, এদিকে হবে কি 3 4 12 আর 3 প্লাস 4 করলে পরে হয় 12, করলে হয় কত 7। আবার বলছি 3 4 12 আর 3 প্লাস 4 করলে হয় 7, এখানে 7। তাহলে এটাকে যদি আমরা উৎপাদকে বিশ্লেষণ করি তাহলে আমরা কি পাচ্ছি, x স্কয়ার মাইনাস 3 প্লাস 4x প্লাস 12 equal to 0 0 implies x স্কয়ার মাইনাস থ্রাইস x মাইনাসে প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যাবে, মাইনাস 4x প্লাস 12 equal to 0 implies, এটাতে যদি আমরা x কমন নিই কি পাবো, থাকবে x মাইনাস 3। এবার উল্টো দিকে x দিয়ে ইন্টু করে দাও কি হবে, x স্কয়ার মাইনাস 3x। এখান থেকে কি নেব, মাইনাস 4 কমন নেব, x হবে, কমন নিলে প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যাবে, আর 3 4 12, ঠিক এটাকে ইন্টু করে দাও, আগের লাইনটা পেয়ে যাবে ইকুয়াল টু 0 ইমপ্লাইজ, এইটা যদি এবার কমন নেই কি হচ্ছে x মাইনাস 3 x মাইনাস 4 ইকুয়াল টু 0। তাহলে কি দাঁড়ালো, ইমপ্লাইজ এইটা ইকুয়াল টু 0, এইটা ইকুয়াল টু 0, তাহলে কি দাঁড়াচ্ছে x ইকুয়াল টু দাঁড়াচ্ছে 3 4। তাহলে তারা কি বলছিল, তারা বলছিল যে এই দ্বিঘাত রাশিমালার শূন্যদ্বয় নির্ণয় করো। সুতরাং আনসারটা কি লিখবো, সুতরাং প্রদত্ত দ্বিঘাত রাশিমালার শূন্যদ্বয় হলো কত 3 এবং 4। এটা হয়ে গেল আনসার। তাহলে আমরা গেল কি 4 নম্বর কোয়েশ্চন। 4 নম্বরের পরে এবার দেখে নিচ্ছি কোয়েশ্চন নাম্বার 5। দেখো কোয়েশ্চন নাম্বার 5 কি বলছে, দেখো কোয়েশ্চন নাম্বার 5 এ বলেছে, দেখো কোয়েশ্চন নাম্বার 5 এ বলেছে একটি দ্বিঘাত রাশিমালার শূন্যদ্বয়ের সমষ্টি -5 এবং গুণফল হচ্ছে কি 6, দ্বিঘাত রাশিমালা নির্ণয় করো। আবারও বলছি কোয়েশ্চন নাম্বার 5 গুণ, এটা কি ফর্মুলা, কি ফর্মুলা হচ্ছে আমরা জানি যে দুটা যদি এই কি বলে বীজ হয়, সেই বীজ দুইটা যোগফল এবং গুণফল দিয়ে আমরা একটা দ্বিঘাত সমীকরণ লিখতে পারি। ধরো এখানে কি আমরা এটাকে একটু যদি সাজিয়ে লিখি, মনে করি, রাশিমালার
রাশিমালার মানে প্রদত্ত রাশিমালার শূন্যদ্বয় হলো এ এবং বি। একটা হলো এ আর একটা হলো বি। তাহলে সুতরাং কি বলছে, এ প্লাস বি ইকুয়াল টু -5, আর কি আছে, এ বি হচ্ছে 6 গুণফল। তাহলে তাহলে তারা কি আমরা লিখব, তাহলে দ্বিঘাত রাশিমালাটি নির্ণয় করো। সুতরাং দ্বিঘাত রাশিমালাটি হলো কি হবে, আমরা ফর্মুলা জানা আছে, x স্কয়ার মাইনাস a প্লাস বি এক্স প্লাস এ বি, এটা হচ্ছে ফর্মুলা। তাহলে এটা যদি ফর্মুলা হয় আমরা কি লিখবো, এক্স স্কয়ার মাইনাস এ প্লাস বি এর মানটা কি আছে -5x, আর এ বির মানটা কি আছে 6। তাহলে কি দাঁড়ালো, এক্স স্কয়ার প্লাস 5x প্লাস 6, এটা হয়ে গেল আনসার। এরপরে যে কোয়েশ্চনটা আছে, এরপরে কোয়েশ্চন কি, কোয়েশ্চন নাম্বার 6। দেখো কোয়েশ্চন নাম্বার 6 কি বলেছে, দেখো কোয়েশ্চন নাম্বার 6 এ বলেছে এই যে একটা 3x স্কয়ার মাইনাস kx প্লাস 6 বহুপদ রাশিমালার শূন্যদ্বয়ের সমষ্টি 3 হলে k এর মান কত। আবারও বলছি, শূন্যদ্বয়ের সমষ্টি যদি 3 হয় তবে k এর মান কত, এটা হচ্ছে কোয়েশ্চন নাম্বার 6। কোয়েশ্চন নাম্বার 6 বলছে শূন্যদ্বয়ের সমষ্টি কত, 3 হলে k এর মান কত। দেখো শূন্যদ্বয়ের সমষ্টি মানে, দেখো শূন্যদ্বয়ের সমষ্টি হচ্ছে কি 3। তাহলে কোয়েশ্চেন নাম্বার 6 লিখে নিই, ঠিক আগের মতো লিখি। দড়ি কি লিখবো, আমরা লিখব বহুপদ রাশিমালার শূন্যদ্বয় হলো কি এ ও বি। সুতরাং তারা কি দিছে, এ প্লাস বি ইকুয়াল টু 3 দিয়েছে। আবার এ প্লাস বি শূন্যদ্বয়ের সমষ্টি হচ্ছে মাইনাস বি বাই এ মিনস হচ্ছে মাইনাস কি হবে, মাইনাস কে বাই 3। তাহলে কি হবে, মাইনাস হলো একটা ফর্মুলার মাইনাস, এটা মাইনাস কে, আর তার প্রথম পদ কি আছে, প্রথম পদ আছে এইটা 3x স্কয়ার, তার সহগ কি আছে, সহগ আছে 3, এইটা। এইবার তারা কি করেছে, এবার a প্লাস বি এর মানটা তো 3 হলো, তাহলে আমরা লিখতে পারি a প্লাস বি এর মানটা যদি বসিয়ে দিই এখানে 3, আর মাইনাসে যদি ইনটু হয়ে যায় তাহলে এটা হয়ে যায় প্লাস কে। এবার যদি আমরা ক্রস মাল্টিপ্লিকেশন করে দিই, কোনাকুনি গুণ করে দিই, তাহলে কে ইকুয়াল টু কত হবে, কে ইকুয়াল টু হয়ে যাবে 9। বেশ হয়ে গেল, এটা হয়ে গেল আনসার। এরপরে যে কোয়েশ্চনটা আছে, কোয়েশ্চন নাম্বার 7। কোয়েশ্চন নাম্বার 7 এ বলেছে 4x স্কয়ার প্লাস 2x মাইনাস 2 বহুপদ রাশিমালার শূন্যদ্বয়ের যোগফল এবং গুণফল বের করো। শূন্যদ্বয়ের যোগফল এবং গুণফল বের করো। তাহলে কি শূন্যদ্বয়ের কি আছে, কোয়েশ্চন নাম্বার 7 এখানে কি আছে, 3x স্কয়ার, না এটা 3x স্কয়ার নয়, যে 4x স্কয়ার প্লাস 2x মাইনাস 2, এই হচ্ছে বহুপদ রাশিমালা। কি বলেছে, এই বহুপদ রাশিমালার শূন্যদ্বয়ের যোগফল, শূন্যদ্বয়ের যোগফল ইকুয়াল টু মাইনাস বি বাই এ, এটা হচ্ছে ফর্মুলা। আবার বলছি, শূন্যদ্বয়ের যোগফল হচ্ছে মাইনাস বি বাই এ, এটা হচ্ছে ফর্মুলা। তাহলে এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, এটা হচ্ছে সি, এই যে ইকুয়েশন আছে সেই ইকুয়েশনে। তাহলে মাইনাস বি হচ্ছে কি, এটা হবে কি -2/4, এটা যদি আমরা কেটে নিলে এটা হবে 2 দুগুণে 4, 2 একে 2, মাইনাস হাফ হয়ে গেল
শূন্যদ্বয়ের যোগফল। তাহলে সুতরাং শূন্যদ্বয়ের গুণফল কি হবে? সি বাই এ ফর্মুলা। সি কত? -2। আবার বলছি, সি হচ্ছে -2 আর এ হচ্ছে কত? এ হচ্ছে 4। তাহলে এইটাও কাটলে হচ্ছে -12 হয়ে গেল এটা। এরপরে আমরা চলে যাচ্ছি কোয়েশ্চেন নাম্বার 8 এ। কোয়েশ্চেন নাম্বার 8 কি বলেছে? কে এক্স স্কয়ার -2x প্লাস 5 বহুপদ রাশিমালার শূন্যদ্বয় পরস্পর অনন্যক হলে কে এর মান নির্ণয় করো। শূন্যদ্বয় পরস্পর অনন্যক মানে কোয়েশ্চেন নাম্বার 8 এ বলেছে, কোয়েশ্চেন নাম্বার 8 এ বলেছে কি বলেছে? যে কে এক্স স্কয়ার -2x প্লাস 5 বহুপদ রাশিমালার শূন্যদ্বয় পরস্পর অনন্যক হলে কে এর মান নির্ণয় করো। তাহলে আমরা কি করব? ধরি প্রদত্ত রাশিমালার শূন্যদ্বয় হলো, একটা ধরি আলফা, তোমরা আলফা না ধরে এও ধরতে পারো, আর একটা ধরি 1/α। তারা বলছে একটা আরেকটার কি অনুন্নক। আবার বলছি, একটা আরেকটার কি বলছে? অনুন্নক। তাহলে অনুন্নক মানে একটা যদি আলফা হয় আরেকটা হবে 1/α। সুতরাং আমরা লিখতে পারি শূন্যদ্বয়ের গুণফল কি? একটা আছে আলফা ইন্টু 1/α ইকুয়াল টু সি বাই এ। এটা হচ্ছে ফর্মুলা শূন্যদ্বয়ের গুণফলের। তাহলে ইমপ্লাইজ এদিকে আলফার সাথে আলফা কি হয়ে যায়? ক্যান্সেল হয়ে যায়, থাকে 1। এই যে ইকুয়েশনটা আছে কোয়েশ্চেন নাম্বার 5 হচ্ছে সি হচ্ছে 5, সি এর মানটা হচ্ছে কি 5। এই যে ইকুয়েশন, এটা হলো এ, এটা হলো বি, এটা হলো সি, আর এর মানটা হচ্ছে কে। তাহলে কি দাঁড়ালো? তাহলে দাঁড়ালো ইমপ্লাইজ কে ইকুয়াল টু কি 5। তাহলে এটা হয়ে গেল আনসার। আমরা পেলাম 8 নম্বর কোয়েশ্চেনের আনসার কে ইকুয়াল টু 5। এইবার আমরা যদি দেখে নেই যে কোয়েশ্চেন নাম্বার 9টাকে যদি আমরা দেখে নেই, কোয়েশ্চেন নাম্বার 9 দেখো। কোয়েশ্চেন নাম্বার 9 কি বলেছে? দেখো, কোয়েশ্চেন নাম্বার 9 বলেছে যে -3x প্লাস 5y প্লাস 4 ইকুয়াল টু 0 এবং -9x প্লাস 15y প্লাস 1 ইকুয়াল টু 0 রৈখিক সমীকরণ যুগল সঙ্গত না অসঙ্গত। ব্যাপারটা ক্লিয়ার? দেখো, সঙ্গত এবং অসঙ্গতের ফর্মুলা কি? সঙ্গত এবং অসঙ্গতের ফর্মুলা হচ্ছে যদি a1/a2 ইকুয়াল টু b1/b2 ইকুয়াল টু c1/c2 হয় তাহলে সঙ্গত, আর যদি একটা নট ইকুয়াল টু হয় তাহলে সেটা হবে অসঙ্গত। এটা আমরা দেখব। তাহলে আমরা কি লিখতে পারি? এখানে কোয়েশ্চেন নাম্বার 9 এর ক্ষেত্রে আমরা লিখতে পারি, এখান থেকে পেলাম কি a1, কি পেলাম? a1 ইকুয়াল টু -3, আর b1টা কি পেলাম? b1 ইকুয়াল টু 5, c1 কি পেলাম? c1 ইকুয়াল টু 4 পেলাম। এই যে ইকুয়েশন থেকে a1 b1 c1 পেলাম। এটা কি b1, এটা হলো c2 b2 c2। তাহলে কি a2 মানটা কি আছে? a2 মানটা হচ্ছে -9, b2 মানটা কি আছে? 15, আর c2 মানটা আছে 1। c2 মানটা হলো 1। তাহলে আমরা কি লিখতে পারি এখান থেকে? সুতরাং a1/a2 ইকুয়াল টু -3/9, এটার মাইনাস সাথে মাইনাস ক্যান্সেল হলো, 3 একে 3, 3 3 9, তাহলে লিখতে পারি 1/3। আর b1/b2 ইকুয়াল টু লিখতে পারি কি? মানে 5 ডিভাইডেড বাই 15, 5 একে 5, 3 5 15, এইটাও 1/3। আর এখানে c1/c2 কি লিখতে পারি? 4/1 ইকুয়াল টু 4। তাহলে দেখো a1/a2 ইকুয়াল টু b1/b2, বাট c1 নট ইকুয়াল টু c1/c2।
তাহলে আমরা কি লিখতে পারি? আমরা লিখতে পারি যেহেতু a1/a2 equal to b1/b2 not equal to c1/c2, সুতরাং সমীকরণ যুগল অসঙ্গত। তাহলে আমরা আনসার কি লিখব? সুতরাং সমীকরণ যুগল অসঙ্গত। এটা সঙ্গত নয়। হয়ে গেল, এটা হয়ে গেল আনসার। তোমাদের যদি ভালো লাগে অবশ্যই এই চ্যানেলটা যারা এখনো সাবস্ক্রাইব করনি করে নেবে এবং আমার এই ভিডিওগুলিকে বেশি বেশি করে তোমরা শেয়ার করবে। আর তোমরা এই চ্যানেলের মাধ্যমে অবশ্য ক্লাস 11 এবং 12 ফিজিক্সের উপর অনেক ভিডিও তোমরা পেতে থাকবে। এইবার আমরা দেখে নিচ্ছি কোয়েশ্চন নাম্বার 10। দেখো কোয়েশ্চন নাম্বার 10-এ কি বলছে? বলছে x মাইনাস, আমরা লিখে নেই কোয়েশ্চন নাম্বার 10-এ দুইটা সমীকরণ দিয়েছে, x মাইনাস 3y প্লাস 3 ইকুয়াল টু 0, আর কি দিয়েছে? আর দিয়েছে যে 3x মাইনাস 9y মাইনাস 4 ইকুয়াল টু 0। এই দুইটা সমীকরণ দিয়েছে। রৈখিক সমষ্টি যুগলের মধ্যে অনন্য সমাধান, অসীম সংখ্যক সমাধান অথবা কোনো সমাধান নেই, এগুলোর মধ্যে কোন বৈশিষ্ট্যটি বিদ্যমান? অর্থাৎ তোমাকে বলেছে এই যে দুইটা সমীকরণ দিয়েছে, এই দুইটা সমীকরণের ক্ষেত্রে কি হবে? অনন্য সমাধান থাকবে, না অসীম সংখ্যক সমাধান থাকবে, না কোনো সমাধান থাকবে না, তোমাকে সেটা বলেছে। তাহলে আমরা কি করব? দেখো আমরা একটা কন্ডিশন জানি, যে কি জানি, আমরা একটা ফর্মুলা জানি। ফর্মুলা হচ্ছে a1/a2 ইকুয়াল টু b1/b2 যদি হলে নট ইকুয়াল টু হলে অনন্য সমাধান থাকবে, অনন্য সমাধান থাকবে, এটা ফর্মুলা তোমরা জানো। আর যদি a1/a2 ইকুয়াল টু b1/b2 ইকুয়াল টু c1/c2 হয়, তাহলে অসংখ্য সমাধান থাকবে, এটা হচ্ছে ফর্মুলা। আর যদি a1/a2 ইকুয়াল টু b1/b2 নট ইকুয়াল টু c1/c2 হয়, তাহলে কি কোনো সমাধান থাকবে না। তাহলে আমরা তিনটা শর্ত পাইলাম, আমরা দেখে নেব এখানের কোন শর্তটা ফুলফিল করে। তাহলে এখানে কি আছে? এখানে দেখো a1, এটা হচ্ছে এখানে a1 মিন্স 1, v1 কত আছে? -3, আর c1 ইকুয়াল টু আছে 3, এখানে c1 হলো 3। তাহলে এবার দেখো এখানে a2 কি আছে? a2 ইকুয়াল টু আছে 3, a2 এসে 3, আর b2 কি আছে? -9, c2 কি আছে? c2 হলো -4। তাহলে এইবার আমরা যদি দেখি a1/a2 ইকুয়াল টু কি 1/3, b1/v2 ইকুয়াল টু কি -3 ডিভাইডেড বাই -9, এটাকে যদি তুমি কাটো, -3 একে 3, 3 3 9, 1/3। তাহলে এখানে কি পেলাম? c1/c2 ইকুয়াল টু কি পেলাম? 3/-4। তাহলে a1/a2 কন্ডিশন কি পেলাম? আমরা বলতে পারি a1/a2 ইকুয়াল টু b1/v2 নট ইকুয়াল টু c1/c2 আমরা পেলাম। তাহলে কোন কন্ডিশন? কোনো সমাধান থাকবে না, এটা হচ্ছে এই কন্ডিশন। তাহলে যেহেতু a1/a2 ইকুয়াল টু b1/b2 ইকুয়াল টু নট ইকুয়াল টু c1/c2 হয়, সুতরাং আমরা বলতে পারি প্রদত্ত সমীকরণ যুগলের, সুতরাং আমরা কি বলতে পারি? আমরা বলতে পারি সুতরাং প্রদত্ত সমীকরণ যুগলের কোনো সমাধান থাকবে না।
থাকবে না। এটা হয়ে গেল আনসার। এবার আমরা করে নেব তার পরের কোয়েশ্চন নাম্বার, পরে কোয়েশ্চনটা কি আছে 10-এর পরে আমরা করে নেব কোয়েশ্চন নাম্বার 11। কোয়েশ্চন নাম্বার 11-এ কি বলছে দেখো, কোয়েশ্চন নাম্বার 11 বলছে যে কে এর কোন মানের জন্য 2kx minus 3y plus 5 equal to 0 এবং 4x plus 6y minus 11 equal to 0 রৈখিক সমীকরণ যুগলের কোনো সমাধান নেই। তাহলে এটা তো আমাদের জানা, 11টা কোন ফর্মুলা ইউজ করব, আগের যে ফর্মুলাটা সমাধান নেই সেটা ইউজ করব। এখানে a1 কি আছে, এখানে a1 equal to 2k, b1 কত আছে, b1 equal to minus 3, আর c1 কি আছে, c1 equal to 5, a2 equal to কি আছে, a2 equal to 4, b2 equal to 6, c2 equal to minus 11 এই আছে। যেহেতু তারা কি বলেছে, যেহেতু প্রদত্ত সমীকরণ যুগলের কোনো সমাধান নেই, কোনো সমাধান নেই বলেছে। সুতরাং আমরা লিখতে পারি a1 বাই a2 ইকুয়াল টু b1 বাই b2 নট ইকুয়াল টু c1 বাই c2 আছে। আমরা পরের পোর্শনটা লিখছি না, আবার বলছি এই দুই পোর্শন থেকে আমরা অঙ্ক করে নেব। এই যে কন্ডিশন অনুসারে a1 বাই a2 ইকুয়াল টু b1 বাই b2 নট ইকুয়াল টু c1 বাই c2, আমরা নট ইকুয়াল টু c1 বাই c2 আমরা এই অংশটা আনছি না, না এনে এই দুই পোর্শনের দিয়ে অঙ্কটা করে নেব। তাহলে এটা তোমাদের লিখতে হবে না। ইমপ্লাইজ a1 এর ভ্যালুটা কি হচ্ছে 2k বাই 4 ইকুয়াল এটা ভ্যালুটা মাইনাস 3/6, তাহলে কি হলো, এটা যদি আমরা কেটে নিই, এটার সাথে যদি এটা কাটলে কত হবে 2 হবে, এটার সাথে এটা কাটলে কত হবে 2 হবে। তাহলে ইমপ্লাইজ হলো k বাই 2 ইকুয়াল টু মাইনাস 1/2, নিচে যদি 2 কাটা যায় তাহলে কি দাঁড়ালো, তাহলে k ইকুয়াল টু -1, বাস হয়ে গেল, এটাই হলো আনসার। এরপরে আমরা করে নেব কোয়েশ্চন নাম্বার 12। দেখো কোয়েশ্চন নাম্বার 12-এ কি বলেছে, দেখো কোয়েশ্চন নাম্বার যে 12-এর অঙ্কটা আছে একেবারে সোজা একটা অঙ্ক। এই অঙ্কে তোমাদের সমাধান বলেছে, এটা তো আমার মনে হচ্ছে এই যে কোয়েশ্চন নাম্বার 12-এর অঙ্কটা একেবারে সোজা, এটা তোমরা পারো আমার মনে হচ্ছে। তোমরা একটা কাজ করবে, কোয়েশ্চন নাম্বার 12-এর অঙ্কটা হোমওয়ার্ক রইল, তোমরা করে আনসার কত হয়েছে সেটা কমেন্টে লিখে জানাবে। তাহলে এবার আমরা চলে যাই কোয়েশ্চেন নাম্বার 13। 12টা ইজি সেই জন্য আমি করে দিচ্ছি না। কোয়েশ্চেন নাম্বার 13, কোয়েশ্চেন নাম্বার 13-এ কি বলছে দেখো, কোয়েশ্চেন নাম্বার 13-এ বলছে ঠিক আগের মতো কে এর কোন মানের জন্য 3x প্লাস ওয়াই ইকুয়াল টু 1 এবং এই যে সমীকরণ যুগলের অসীম সংখ্যক সমাধান থাকবে। অসীম সংখ্যক সমাধানের শর্ত তোমরা পেলে 10 নম্বর কোয়েশ্চেনে, তাহলে আমরা কি বলবো, একটা সমীকরণ আছে কি 3x প্লাস ওয়াই ইকুয়াল টু 1, এটাকে যদি আমরা একটু সাজিয়ে লিখে নিই কি লিখবো, আমরা লিখবো 3x প্লাস ওয়াই মাইনাস 1 ইকুয়াল টু 0। আরেকটা সমীকরণ কি আছে 2k মাইনাস 1 x প্লাস k মাইনাস 1 y ইকুয়াল টু 2k প্লাস 1। এটাকে যদি আমরা সাজিয়ে লিখে নিই কি লিখবো, লিখবো 2k মাইনাস 1, এটা সাজিয়ে লিখলে কি লিখবো 2k মাইনাস 1 x প্লাস k মাইনাস 1 y মাইনাস 2k প্লাস 1 ইকুয়াল টু 0। আমি কেন এরকম লিখলাম, তাহলে আমরা কি লিখতে পারি, এখানে আমরা লিখতে পারি a1টা কত আছে, a1টা হলো 3, b1টা কত আছে কিচ্ছু নাই মানে এখানে 1, c1 কত আছে c1 ইকুয়াল টু -1 লিখলাম। এরপরে কি লিখলাম
a2 ইকুয়াল টু কি আছে 2k মাইনাস 1, b2 ইকুয়াল টু কি আছে k মাইনাস 1, c2 ইকুয়াল টু কি আছে মাইনাস 2k প্লাস 1। এই হচ্ছে যেহেতু কি বলছে, যেহেতু 13 নম্বরে বলেছে যে যেহেতু সমীকরণ যুগলের অসীম সংখ্যক সমাধান থাকবে, তাহলে আমরা লিখতে পারি যেহেতু সমীকরণ যুগলের অসীম সংখ্যক সমাধান থাকবে বলেছে, থাকবে অসীম সংখ্যক সমাধান থাকবে, একটা নয়। তাহলে আমরা কন্ডিশন কি লিখতে পারি, সুতরাং a1 বাই a2 ইকুয়াল টু b1 বাই b2 ইকুয়াল টু c1 বাই c2, এটা হচ্ছে কন্ডিশন। তো এক্ষেত্রেও আমার পরের প্রশ্নটা না লিখলে হয়ে যাবে, প্রথম দুটা পার্ট লিখলেই অঙ্কটা হয়ে যাবে। ইমপ্লাইজ দিয়ে আমরা লিখে নিই, এখানে কি লিখবো, a1 এর ভ্যালুটা হচ্ছে 3 আর a2 এর ভ্যালুটা হচ্ছে কি 2k মাইনাস 1, b1 এর ভ্যালুটা কি হচ্ছে 1 আর b2 এর ভ্যালুটা হচ্ছে k মাইনাস 1। এই দুইটা প্রশ্ন থেকেই অঙ্কটা করে নেব, আর বাকি এই প্রশ্নটা লিখবো না। তাহলে এবার কি করব, ইমপ্লাইজ ক্রস মাল্টিপ্লিকেশন যদি করি এভাবে কি হবে 3k মাইনাস 3 ইকুয়াল টু 2k মাইনাস 1, ইমপ্লাইজ 3k মাইনাস 2k ইকুয়াল টু মাইনাস 1 প্লাস 3। এটাকে যদি রাইট সাইড চেঞ্জ করে যদি আমরা রাইটে নেই তাহলে সাইন পাল্টাবে, এটাকে যদি লেফটে আনি তাহলে সাইন পাল্টিয়ে প্লাসটা মাইনাস হয়ে গেল। তাহলে কি k ইকুয়াল টু কত হলো, k ইকুয়াল টু 2 হয়ে গেল। বাস, এখানে আমরা কি পেলাম, আমরা k এর মানটা পেয়ে গেলাম। এইবার আমরা দেখে নিচ্ছি তারপরের যে কোয়েশ্চন আছে, পরের কোয়েশ্চন মানে কোয়েশ্চন নাম্বার 14। কোয়েশ্চন নাম্বার 14 কি বলছে দেখো, কোয়েশ্চন নাম্বার 14 বলেছে, কোয়েশ্চন নাম্বার 14 বলেছে যে x প্লাস 1 হোল স্কোয়ার ইকুয়াল টু 2x মাইনাস 1 সমীকরণটি দ্বিঘাত কিনা যাচাই করো। তোমাকে বলছে যে সমীকরণটি কি দ্বিঘাত না দ্বিঘাত সমীকরণ না, তাহলে সেটা বলো। তাহলে দ্বিঘাত কিনা আমরা একটা কাজ করি, এটাকে যদি আমরা লিখে নেই, এটা যদি ফর্মুলায় ভাঙি কি হবে, x স্কোয়ার প্লাস 2ax প্লাস b স্কোয়ার ইকুয়াল টু 2x মাইনাস 1। তাহলে কি করা যায়, x স্কোয়ার প্লাস 2x প্লাস 1 ইকুয়াল টু 2x মাইনাস 1। এবার সবটিকে যদি লেফটে নিয়ে আসি, x স্কোয়ার প্লাস 2x, এটা প্লাস ছিল এটা মাইনাস x 2x হয়ে যায়, এটা প্লাস 1 আসছিল, এটাকে লেফটে নিয়ে আসলে এটাও প্লাস 1 হয়ে যায় ইকুয়াল টু 0। তাহলে আমরা কি করব, এটার সাথে এটা ক্যান্সেল হয়ে গেলে x স্কোয়ার প্লাস 2x স্কোয়ার ইকুয়াল টু 2 ইকুয়াল টু 0। দেখো এই যে সমীকরণটা আছে, এই সমীকরণটার মধ্যে স্কোয়ার আছে, যেহেতু এই যে সমীকরণটাকে সিম্পলিফাই করার পরে অর্থাৎ সরল করার পরে আমরা যে আরেকটা সমীকরণ পেলাম, এই সমীকরণের মধ্যে স্কয়ার আছে মানে তার ঘাত 2 আছে, সেই জন্য এটা একটা দ্বিঘাত সমীকরণ। সুতরাং প্রদত্ত সমীকরণটি একটি দ্বিঘাত সমীকরণ। তারা বলছে সমীকরণ কিনা যাচাই করো। আমরা যাচাই করে দেখলাম এটা একটা কি সমীকরণ, এটা একটা দ্বিঘাত সমীকরণ। এর পরের যে কোয়েশ্চনটা আছে 14 পরে কত নম্বর কোয়েশ্চন, কোয়েশ্চন নাম্বার 15। আমরা কোয়েশ্চন নাম্বার 15 কি দেখছি, কোয়েশ্চন নাম্বার 15 দেখছি সেম কোয়েশ্চন, বলছে এই যে সমীকরণটি দ্বিঘাত কিনা যাচাই করো। তাহলে আমরা সেম আগের মতো করব, এটাকে যদি আমরা স্কোয়ার করি কি পাবো, x, এইটা কি আছে 2x প্লাস 1, এই হচ্ছে সমীকরণটা। এটাকে স্কোয়ার করলে আমরা পাচ্ছি x স্কোয়ার প্লাস 2x প্লাস 1 ইকুয়াল টু x স্কোয়ার মাইনাস 2x প্লাস 1। যেহেতু আমরা আগের কোয়েশ্চনটাতে দেখিয়ে দিয়েছি সেজন্য এখানে দেখালাম না এটা কি করে আসলো। তাহলে কি x স্কোয়ার, এটাকে যদি লেফটে নিয়ে আসি x স্কোয়ার প্লাস 2x, এটাকে যদি লেফটে নিয়ে আসি মানে হচ্ছে প্লাস 2x, এটা কি হলো
2x প্লাস 1 মাইনাস 1 ইকুয়াল টু 0, এই দুইটা ক্যান্সেল হয়ে যায়। তাহলে কি দাঁড়ালো? এটার সাথে এটা ক্যান্সেল হয়ে যায়, 4x ইকুয়াল টু 0। তাহলে লাস্টে আমরা যে সরল করা সমীকরণটা পেলাম, এখানে কোনো তোমার স্কয়ার নেই, x এর উপরে স্কয়ার নেই। সুতরাং আমরা বলতে পারি প্রদত্ত সমীকরণটি দ্বিঘাত সমীকরণ নয়। এটা হয়ে গেল আনসার। আশা করি তোমরা বুঝতে পেরেছো। পরের অঙ্কগুলি পরের ভিডিওর মাধ্যমে পাবে।